আনন্দ ভাই, আমরা গতকালকে যেটা দেখছিলাম যে শেখ মেহেদীর ইনক্লুশনে বোলিং লাইন আপটার পুরো একটা চেঞ্জ দেখেছি। সেকেন্ড ম্যাচেও কিন্তু আমরা দেখেছি যে একটা ভালো রানে বিট করা, এবং থার্ড টি-20তে আমরা শেখ মেহেদী এবং বাকি যেটা আমরা মোমেন্টামের কথা বলছিলাম, সেক্ষেত্রে মুস্তাফিজের একটা বড় মোমেন্টাম ক্যারি করা ছিল। তো যদি পুরো সিরিজের কথা বলি, বোলারদের পারফরমেন্স কিভাবে দেখতেছেন? আমি বোলারদের পারফরমেন্স খুবই ভালোভাবে দেখি, কিন্তু আমার একটা অবজারভেশন আছে, সেটা হলো কি যে যেটা সামি ভাইও বলেছিল, সেটা হলো কি যে আমরা তানজিম সাকিবকে আমরা প্রপারলি ইউজ করতে পারছি কিনা, এটা আমাদের একটু ভেবে দেখতে হবে। সে প্রতিবারই অ্যাকচুয়ালি সেমি নিউ বল অথবা 13-14 সময় বোলিং তাকে নিয়ে আসা হচ্ছে। তো এই জায়গায় সে যতটুকু না পারফর্ম করছে, আমরা যদি স্ট্যাটিস্টিক্স নিয়ে একটু বিশ্লেষণ করি, আমরা দেখবো কি যে সে যখন নতুন বলে বল করছে তার পারফরমেন্স অনেক বেটার এবং সে কন্টিনিউয়াসলি ব্রেক থ্রু দিয়ে যাচ্ছিল। তো এই ছোটখাটো কিছু জিনিসগুলো নিয়ে আমাদের একটু কাজ করা উচিত। আমার মতে টিম ম্যানেজমেন্ট এই জিনিসগুলো নিয়ে আরো ডিপ লেভেলে দেখবে। ওভারঅল বোলিং পারফরমেন্স আমি সবসময় হিস্ট্রিক্যালি বাংলাদেশের বোলিং টিম পার্টটাকে আমি সবসময় খুবই প্রেইজ করি। আমাদের মেইন কনসার্ন থাকে হলো কি যে আমাদের ব্যাটাররা পর্যাপ্ত পুঁজি সংগ্রহ করতে পারে না। তো আপনি দেখবেন কি যে হিস্ট্রিক্যালি অ্যাকচুয়ালি আপনি যদি সেই মোহাম্মদ রফিক ভাই থেকে শুরু করে এখন পর্যন্ত বলেন, তারা অভ্যস্ত হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি যে আমাদের রান কম হবে, এর ভিতরে আমি যতটুকু সম্ভব আমার বেস্ট এফোর্ট দিব। সো এইটা অরিজিনালি অ্যাকচুয়ালি আমাদের বলার এখন পর্যন্ত ক্যারি করে। সো যখনই আপনি ব্যাটার হিসেবে বলারদের প্রেশার কমানোর জন্য কোনো ডিপোজিট করে দিতে পারবেন পর্যাপ্ত রান, আপনি দেখবেন কি যে আমি কনফিডেন্ট যে বাংলাদেশি বলাররা রেজাল্ট বের করার জন্য আপ্রাণ চেষ্টা করতে পারবে ইনশাল্লাহ। সাহেব ভাই, আমরা অনেকদিন ধরেই কিন্তু লেফট আর্ম অর্থোডক্স বাংলাদেশ একটা বড় বোলিং স্ট্রেংথ ছিল। সেই রফিক ভাইয়ের পরে সে আব্দুর রাজ্জাক রাত ছিল, তারপরে আরফাত সানি বলেন, অনেকেই কিন্তু এভাবে আমাদের ক্যারি করে নিয়ে গেছেন। তো আমরা অনেকদিন দেখছি যে আসলে ওই লেভেলের কিন্তু লেফট আর্ম অর্থোডক্স বাংলাদেশে নেই। তারপরেও বাংলাদেশের একটা ভালো সিরিজ জয়। বোলিংটাকে আপনি কিভাবে দেখতেছেন? লেফট আর্ম অর্থোডক্স স্পিন তো যেটা হয় যে শুধুমাত্র লেফট আর্ম অর্থোডক্স স্পিন না, আমাদের ওভারঅল পুরো বাংলাদেশে যদি আপনি সার্চ করেন, আমাদের প্রিমিয়ার লিগটাও যদি ফলো করেন, ওই মানের স্পিনার কিন্তু আসলে উঠে আসছে না। এটা কিন্তু একটা অনেক বড় ক্রাইসিসের জায়গা। আমাদের বাংলাদেশের স্পিনার এই মুহূর্তে নাই। লাস্ট 3-4-5 বছরে আমি শেখ পারভেজ জীবন ছাড়া আপ টু দ্য মার্ক স্পিনার, নতুন স্পিনার উঠে আসতে আসলে দেখি না। এটা কিন্তু একটা অনেক বড় ম্যাটার অফ কনসার্নের জায়গা। মডার্ন ডে ক্রিকেটের এভলিউশনটা একটু ডিফারেন্ট। এখানে ওভার স্পিন নির্ভর বোলিং করতে হয়, উইকেট অনেক ভালো থাকে। আমাদের দেশে যেটা হয় যে প্লেয়াররা যখন উঠে আসে তখন আমাদের যে সমস্ত উইকেটে খেলা হয় সে সমস্ত উইকেটে সাইড স্পিন নির্ভর বোলিং, বল ছাড়লেই বল টার্ন করে। তো এই প্লেয়াররা যখন আসলে একটু ইন্টারন্যাশনাল বা আপডেটেড লেভেলের ক্রিকেট খেলতে চায় তখন একটা অনেক বড় প্রবলেমে ফেস করে, কারণ এখানকার স্পিন ওরিয়েন্টেশনটা আসলে ওইভাবে হয় না। দ্বিতীয়ত আরেকটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে ফ্লাড লাইটের আলোতে বোলিং করার যে ব্যাপারটা স্পিনারদের জন্য, হুইচ ইজ আ ডিফারেন্ট স্কিল, ইউ নিড টু গ্র্যাব ডিফারেন্ট স্কিলস ফর দ্যাট। সো এই জায়গাগুলো নিয়েও আসলে কাজ করার জায়গা আছে। ওভারঅল আমাদের ডোমেস্টিক ক্রিকেট থেকে শুরু করে সব জায়গাতে আপনি দেখবেন যে স্পিন, যেহেতু ভালো স্পিনার উঠে আসে না, সো বাংলাদেশের ব্যাটসম্যানদের স্পিন খেলার ক্যাপাসিটির জায়গাটাও কিন্তু কমছে আস্তে আস্তে। আপনি 2022 এবং 23 দুটা মৌসুমে যদি চিন্তা করেন, আমাদের প্রিমিয়ার লিগে টপ উইকেট টেকার ছিলেন পারভেজ রসুল, ইন্ডিয়ার যিনি রঞ্জি ট্রফি প্লেয়ার। এবং আসলে যদি আপনি ইন্ডিয়ান ক্রিকেট কালচার অনুযায়ী পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন, পারভেজ রসুল ওই মানের বোলার না, বা ন্যাশনাল সার্কিটে অত আধিপত্য থাকে না, কিন্তু আমাদের এখানে এসে পারভেজ রসুল বেস্ট বোলার হয়েছেন। এর পেছনে কারণটা হচ্ছে তিনি একটু ব্যতিক্রম ভাবে বোলিং করেন, একটু জোরের উপর বোলিং করেন, টেনে টেনে বোলিং করেন, ওভার স্পিন কাইন্ড অফ নেচারে বোলিং করেন। সো ওই স্পিন ডিল করতে গিয়ে কিন্তু ব্যাটসম্যানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা, কারণ ওই নেচারের স্পিনও বাংলাদেশের ব্যাটসম্যানরা আসলে খুব বেশি ফেস করেন না। সো যেটার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা হওয়া উচিত, উইকেটগুলো বেটার হওয়া উচিত, সেটা প্রত্যেকটা সেক্টরে একদম নিচের লেভেল থেকে শুরু করে, এবং সেই অনুযায়ী স্পিনারদের ওরিয়েন্টেশনটা। এখনকার স্পিন কিন্তু শুধুমাত্র আপনি সাইড স্পিন নির্ভর গিয়ে হাত ঘুরালেন তাহলে কিন্তু স্পিনটা হয় না। আপনার এখানে ডিফারেন্ট স্কিল অর্জন করার ব্যাপার আছে। একটু মিস্ট্রি স্পিনার যারা আছেন, যারা একটু ডিফারেন্ট টাইপের স্পিন করেন, তাদেরকে পেট্রোনাইজ করার জায়গাটা, সময়টা কিন্তু এখন চলে এসেছে যে আপনি যত বেশি পারবেন সেই ধরনের স্পিনারদেরকে পেট্রোনাইজ করবেন। একটু ডিফিকাল্ট স্পিনার, স্কিলের স্পিনাররা যারা একটু আইলাইনের নিচে একটু জোরের উপর বোলিং করেন। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা আপনার দেশের স্পিন কালচারটা পরিবর্তনের জায়গাটা। আমাদের বাংলাদেশের লেগ স্পিনার কেন উঠে আসে না, সেই জায়গাটায় আমি যদি আপনাকে একটু পর্যালোচনা করি, আপনি একটা বিষয় একটু খেয়াল করে দেখবেন, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, একদম ওয়ার্ল্ড ক্রিকেটে লাল বলের ক্রিকেট কিন্তু লেগ স্পিনাররা খেলেন না। আপনি প্রত্যেকটা টিমের লাল বলের ক্রিকেটে প্রমিনেন্ট স্পিনার কিন্তু ফিঙ্গার স্পিনাররা। আপনি যদি ইন্ডিয়া চিন্তা করেন, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, আপনি
ইংল্যান্ড চিন্তা করলে বাশির এই মুহূর্তে খেলছেন, অস্ট্রেলিয়া চিন্তা করলে নেথান লায়ন তিনি এই মুহূর্তে খেলছেন, সাউথ আফ্রিকা চিন্তা করলে সে জায়গাটা কেশব মহারাজ, অর্থাৎ নিউজিল্যান্ড চিন্তা করলে মিচেল স্যান্টনার এবং সেই সঙ্গে এইজেস প্যাটেল। প্রত্যেকটা টিমের লাল বলের ক্রিকেটের প্রমিনেন্ট স্পিনার হচ্ছেন ফিঙ্গার স্পিনাররা, নট লেগ স্পিনার। কারণ এখনকার ক্রিকেটে লেগ স্পিনারদের প্যাটার্নটাই পরিবর্তন হয়ে গেছে। লেগ স্পিনারদের প্যাটার্নটা একটু জোরের উপর বোলিং করবে, ভ্যারিয়েশন দিবে এবং টেনে টেনে জোরের উপর বোলিং করে ব্যাটসম্যানকে ডিস্টারবেন্স ক্রিয়েট করবে এবং তাদের নেচারটা ডিফারেন্ট। এখন কিন্তু আপনি শেন ওয়ার্ন বা স্টুয়ার্ট ম্যাকগিলের মতো লেগ স্পিনার দেখবেন না যারা ফ্লাইট বা টসড আপ ডেলিভারি করবে। সো আলটিমেটলি ওয়ার্ল্ড ওয়াইড লেগ স্পিনারদেরকে তৈরি করা হচ্ছে ফর হোয়াইট বল ক্রিকেট। লাল বলের ক্রিকেট খেলতে হবে সেটা তাদের মাথা থেকে ঝেড়ে ফেলে দেওয়া হচ্ছে, তারা তৈরি হচ্ছেন সাদা বলের ক্রিকেটের জন্য। আমাদের বাংলাদেশের প্রবলেম যেটা সেটা হচ্ছে যখন কোনো একটা লেগ স্পিনার আপনি দেখেন, আমাদের কোচেরা তাদেরকে লাল বলের ক্রিকেটের জন্য প্রিপেয়ার করতে যান, যেটা আসলে বর্তমান ক্রিকেটের সঙ্গে সাংঘর্ষিক। বর্তমান ক্রিকেটে সাদা বলের ক্রিকেট একটা রেভলিউশন ক্রিয়েট হয়েছে ফর দ্য লেগ স্পিনার্স এবং প্রত্যেকটা হাসারাঙ্গা থেকে শুরু করে রশিদ খান, অ্যাডাম জাম্পা, প্রত্যেকটা দলের সাদা বলের ক্রিকেটের স্পিনার কিন্তু হচ্ছে লেগ স্পিনাররা। প্রত্যেকটা টিমের আপনি যদি কুলদীপ যাদব থেকে শুরু করে আপনি চিন্তা করেন, শাদাব খান, কুলদীপ যাদব কিংবা ওইদিকে অ্যাডাম জাম্পা, ইশ সৌদি, প্রত্যেকের লেগ স্পিনার সাদা বলের ক্রিকেটের জন্য। সো আমরা আমাদের একটু প্রায়োরিটিটা চেক করতে হবে যে লেগ স্পিনার যখন আমরা পাচ্ছি তাকে সাদা বলের ক্রিকেটের জন্যই প্রস্তুত করা, তাকে লাল বলের ক্রিকেটের প্রেশারটা না দেওয়া, তাকে ওই ফ্লাইট, টস, তাকে বল টার্ন করানো, এই সমস্ত দিকের চাইতে তাকে শর্টার ভার্সন ক্রিকেটে কিভাবে আসলে বোলিং করতে হয় ওই জায়গাটা নিয়ে চিন্তা করেন। কারণ টেস্ট ম্যাচ ক্রিকেটে হয় কি যে টেস্ট ম্যাচ ক্রিকেটে ভুল করার কোনো জায়গা নেই। টেস্ট ম্যাচ ক্রিকেটে ইউ হ্যাভ টু বি ভেরি মাচ অ্যাকুরেট। লেগ স্পিন অলওয়েজ there will be odd full tosses, there will be odd অবশ্যই শর্ট পিচ ডেলিভারিজ। সো যেটার জন্য আসলে দিন শেষে লেগ স্পিনারই আসলে আর বেরিয়ে আসে না। তো আলটিমেটলি লেগ স্পিনারদেরকে আপনার ওই লাল বলের ক্রিকেটের পরিকল্পনা থেকে আসলে বের করে দিতে হবে যে ভাই দরকার নাই, ওর মাথা থেকে ওটা ঝেড়ে ফেলে দিতে হবে, এটার জন্য এক্সপার্ট হোক, শুধু সাদা বলের ক্রিকেটের জন্য এক্সপার্ট হোক। তখন লেগ স্পিনারও যেরকম এনকারেজড হবে, ঠিক তেমনি ভাবে প্লেয়ারদের বা ব্যাটসম্যানদের লেগ স্পিন খেলার ওই দক্ষতার জায়গাটা বিল্ড আপ হবে। কারণ তখন আপনি 50 ওভার্স ফরম্যাটে বা 20 ওভার্স ফরম্যাটে লেগ স্পিনারদেরকে দিয়ে আপনি অ্যাটাক সাজাবেন, আর ওই ফিঙ্গার স্পিনারদের প্রায়োরিটি থাকবে লাল বলের ক্রিকেটে। ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ব্যাপারটা সেরকমই, ফিঙ্গার স্পিনারদের প্রায়োরিটি লাল বলের ক্রিকেটে, রিস্ট স্পিনারদের প্রায়োরিটি সাদা বলের ক্রিকেটে। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আমাদের বাংলাদেশের ওয়ানডের লিডিং বোলার কারা, সবাই ফিঙ্গার স্পিনার। সো আমরা কিন্তু ওই জায়গাটা ওয়ার্ল্ড ক্রিকেটের স্ট্যান্ডার্ডটা ধরতে পারছি না স্পিনারদের জায়গা থেকে। সো এই জায়গাটা আমার কাছে মনে হয় প্রায়োরিটি সেট করাটা খুব ইম্পর্টেন্ট।